আমাদের আগের ক্লাসে সংখ্যাগত ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং হিমাঙ্কের অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার নিয়ে আলোচনা করব। সেটা জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে অসমোসিস বা অভিস্রবণ কী। এখানে একটা ইউটিউব নল রাখা হয়েছে, সেখানে রেখা রয়েছে অর্ধবেদ্য পর্দা মাঝে রাখা হয়েছে, একদিকে বিশুদ্ধ দ্রাবক আর একদিকে তার দ্রবণ রাখা হয়েছে। কিছুক্ষণ এটা রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে, যদি সমান উচ্চতায় দুজনেই থাকে তাহলে কিছুক্ষণ পর দেখা যাবে বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে উচ্চতা কমে গেছে এবং এই দিকে দ্রবণের দিকে উচ্চতা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে সঞ্চালিত হয়েছে। এইটাই হচ্ছে অসমোসিস প্রক্রিয়া। তাহলে অসমোসিস প্রক্রিয়ার সংজ্ঞা কী? অসমোসিস প্রক্রিয়ার সংজ্ঞা হলো অর্ধবেদ্য পর্দার মাধ্যমে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে অথবা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের সঞ্চালন কি বলা হচ্ছে? অসমোসিস। এই অসমোসিস প্রক্রিয়া হয় কেন, তার কারণ জানতে গেলে এই চিত্রটার দিকে দেখতে হবে। এখানে একটা বিকারের ভেতরে একটা দ্রবণ রয়েছে, একদিকে রয়েছে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ, একদিকে রয়েছে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ। তাদেরকে আমরা অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করে রেখেছি। কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে এই নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে এই যে লাল বর্ণের কণাগুলি, অর্থাৎ এই লাল বর্ণের কণাগুলি হচ্ছে দ্রাবক, এরা বেশি পরিমাণে রয়েছে, এবং কালো বর্ণেরগুলো হচ্ছে দ্রাবক নিম্ন গাঢ়ত্বে। তাহলে এদিক থেকে কী হবে? সরণ হবে, আস্তে আস্তে নিম্ন গাঢ়ত্বের দিক থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে কিন্তু সরণ হবে। এটা হয় কেন? যেমনভাবে ইলেকট্রিসিটি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, ঠিক তেমনি এখানে কি হয়? এখানে রাসায়নিক বিভব উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভবের দিকে অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে দ্রাবকের কণাগুলো সঞ্চালিত হয়। এখানে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ অর্থাৎ দ্রাবকের কণাগুলো বেশি আছে, তাই এখানে রাসায়নিক বিভব অনেক বেশি। তুলনামূলকভাবে উচ্চ গাঢ়ত্বের দ্রবণ এখানে দ্রাবকের কণাগুলো কম আছে, তাই হচ্ছে এরা নিম্ন রাসায়নিক বিভব। এখানে কি রয়েছে? উচ্চ গাঢ়ত্ব যেহেতু নিম্ন রাসায়নিক বিভব। নিম্ন রাসায়নিক বিভব, এই উচ্চ রাসায়নিক বিভব থেকে নিম্ন রাসায়নিক বিভবের দিকে কিন্তু সরণ হবে সর্বদা কার? দ্রাবকের কণাগুলো। এটা কি? উচ্চ রাসায়নিক বিভব। কিছু উদাহরণ কি কি আছে? কিশমিশকে যদি দেখা যায় আমরা জলে রেখে দিই, জলে রেখে দিলে কিশমিশটা কিন্তু ফুলে যাবে, কারণ জল থেকে কিশমিশের দিকে দ্রাবের কণাগুলো কিন্তু সরণ হবে কিশমিশের ভেতরে। আবার ওই কিশমিশকে যদি আমরা চিনির দ্রবণের ভেতরে রেখে দিই, তাহলে সেই কিশমিশ থেকে আবার জল কিন্তু বেরিয়ে চলে যাবে কার ভেতরে? চিনির দ্রবণের ভেতরে জল কিন্তু চলে যাবে, তার ফলে কিশমিশ চুপসে যাবে, আর প্রথম ক্ষেত্রে কিশমিশ কিন্তু ফুলে যেত। আর একটা উদাহরণ হচ্ছে, দেখা যায় কীরকম ডিমের বাইরের খোলকটাকে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি গুলিয়ে দিতে পারি, মানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে নষ্ট করে দিই, তাহলে দেখা যাবে ডিমের ওপরে একটা সাদা অর্ধবেদ্য পর্দার একটা প্রলেপ থাকে। সেই নরম তুলতুলে ডিমটাকে যদি আমরা জলের ভেতরে রেখে দিই, তখন দেখা যাবে ডিমটা কিন্তু ফুলে যাবে এবং একটা সময় ফেটে যাবে। কিন্তু সেটাকে যদি নুনের দ্রবণে রেখে দিই, আমরা এই অর্ধবেদ্য পর্দা শুদ্ধ ডিমের কুসুম, ডিমের জলীয় অংশটা শুদ্ধ, তাহলে দেখা যাবে ওর ভেতর থেকে জল টেনে নিয়ে ডিমটা কিন্তু চুপসে ছোট হয়ে যাচ্ছে। এগুলো হলো আমার অসমোসিস প্রক্রিয়ার উদাহরণ। এরপরে আমরা তাহলে আসবো অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার কি। অভিস্রবণ চাপ বুঝতে গেলে এই চিত্রটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। যেখানে ইউটিউব নলের দুটো বাহু রয়েছে, একদিকে বিশুদ্ধ দ্রাবক রাখা হয়েছে, আরেকদিকে দ্রবণ রাখা হয়েছে, মাঝখানে অর্ধবেদ্য পর্দা। এবার এখানে বিশুদ্ধ দ্রাবক দ্বারা এই অংশ পূর্ণ করা হয়েছে, দ্রবণ দ্বারা পূর্ণ করা হয়েছে। তাহলে স্বতঃস্ফূর্তভাবে বিশুদ্ধ দ্রাবক কী হবে? এদিক দিয়ে ঢুকে যাওয়ার কথা, অর্ধবেদ্য পর্দার ভেতর দিয়ে গিয়ে দ্রবণের ভেতরে এর পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা। এবার এই দুটো বাহুতে আমরা পিস্টন রেখে দিয়েছি। এই দিকে দ্রবণের দিকে পিস্টনে যদি চাপ প্রয়োগ করা হয় ওপর দিক থেকে নিচের দিকে এইভাবে চাপ প্রয়োগ করা হয়, কত পরিমাণ? ধরে নেওয়া হলো পাই। একটা সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে এই প্রক্রিয়াটা আর হবে না, এই অভিস্রবণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে।
অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে যে দ্রাবকের সরণ বা সঞ্চালনটা বাধাপ্রাপ্ত হবে, সেই পরিমাণ সর্বনিম্ন সেই পরিমাণ চাপকেই বলা হচ্ছে অসমোটিক প্রেশার। এখানে দেখানো হয়েছে পাই পরিমাণ চাপ দেওয়ার ফলে এই সঞ্চালনটা বন্ধ হয়ে গেছে। তাহলে পাই হলো অভিস্রবণ চাপ। তাহলে অভিস্রবণ চাপের সংজ্ঞা কি? সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অভিস্রবণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, সেই পরিমাণ চাপকেই বলা হচ্ছে ওই দ্রবণে অভিস্রবণ চাপ। এই সংক্রান্ত অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের সূত্র আছে। এটা 3টে সূত্র। এই সূত্রগুলো নিয়ে এবার আলোচনা করব। অভিস্রবণ চাপ সংক্রান্ত ভ্যান টপের প্রথম সূত্রটাই কি রয়েছে? অতি লঘু দ্রবণ, সেখানে যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত কঠিন দ্রবীভূত থাকে, স্থির উষ্ণতায় সেই দ্রবণের অভিস্রবণ চাপ অর্থাৎ পাই, অভিস্রবণ চাপ তার মোলার গারত্বের সঙ্গে সমানুপাতিক। এই দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় সূত্রে বলা হয়েছে কোনো অনুদ্বায়ী অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের দ্রবণ, লঘু দ্রবণ, তার কি হবে? অভিস্রবণ চাপ সেটা হবে টি এর সঙ্গে, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আর থার্ড লটা অ্যাজ ইউজুয়াল আগেরগুলোর মতোই, অর্থাৎ সমপরিমাণ যদি সংখ্যাগত ধর্মের যে ধর্মগুলো, সেই থার্ড লয়ের ভেতর পড়ছে। সমমূলের বিভিন্ন দ্রাব যদি দ্রবীভূত করা যায়, তাহলে সংখ্যাগত ধর্মে কি হয়? মূলের সংখ্যার উপর সংখ্যাগত ধর্ম নির্ভর করে। ঠিক সেই রকম সমমূলের বিভিন্ন দ্রাব যদি দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, তাদের প্রত্যেকের আলাদা আলাদা অসমোটিক প্রেশার কিন্তু সমান হবে। এটাই হচ্ছে থার্ড লয়ের উদাহরণ। এবার আমরা কাছ থেকে ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড লটা পড়ব। ভ্যান টপের প্রথম সূত্র: স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ ওই দ্রবণের মোলার গারত্বের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পাই ইজ ইকুয়াল টু সি। পাই ইজ ইকুয়াল টু সি। দ্বিতীয় সূত্র কি? স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট গারত্বের কোনো অনুদ্বায়ী অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণে অভিস্রবণ চাপ দ্রবণের পরম উষ্ণতার সমানুপাতিক। দেখা যাচ্ছে এইগুলো কিন্তু ফিক্সড, অর্থাৎ স্থির উষ্ণতায় বা একটার ক্ষেত্রে স্থির উষ্ণতা থাকছে, একটার ক্ষেত্রে স্থির গারত্ব থাকছে। আর অনুদ্বায়ী অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণটা এটা হচ্ছে প্রযোজ্যতার ভেতরে ছিল, যেটা আমরা ওই রাউলসের প্রযোজ্যতা ছিল তার মধ্যেই ছিল, এখানেও সেইটাই কিন্তু একটা রেঞ্জের ভেতরে রাখছে। থার্ড সূত্রটা কি? স্থির উষ্ণতায় কোনো দ্রাবের নির্দিষ্ট আয়তনের সমমোল পরিমাণ কোনো অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের পৃথক পৃথক দ্রবণ যদি হয়, তাদের অভিস্রবণ চাপ কিন্তু সমান হবে। এখানে সেটাই বলেছে। এবার আমরা অসমোটিক প্রেশারের সূত্রগুলো নিয়ে একটা মিলিত গাণিতিক রূপ তৈরি করব। ধরা যাক দ্রবণে দ্রাবের মোলার গারত্ব সি, পরম উষ্ণতা টি এবং অভিস্রবণ চাপ পাই হলে, তাহলে প্রথম সূত্র থেকে আমরা পাই পাই সমানুপাতিক সি। দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই সমানুপাতিক পরম উষ্ণতা। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসরণে পাই সমানুপাতিক সি এবং টি। এখান থেকে এটাকে যদি এবার আমরা একটা ধ্রুবক দিই, তাহলে পাই ইজ ইকুয়াল টু কে সি টি। কে হচ্ছে কি? কনস্ট্যান্ট, ভেদের কনস্ট্যান্ট ধরে নেওয়া হলো একটা কনস্ট্যান্ট। এই কে এর মান আমরা নির্ণয় করতে পারি বিভিন্ন মোলার গারত্বের বিভিন্ন দ্রবণ তার বিভিন্ন উষ্ণতায়। যদি আমরা কে এর মান মাপি, দেখা যাবে কে এর মানটা মোটামুটি 0.082 লিটার অ্যাটমসফেয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্সের সমান হয়ে যাচ্ছে। সেই জন্য কে এর মানটা কার মতো? আর এর মতো বা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মানের মতো সমান হয়ে যাচ্ছে। তাই কে এর পরিবর্তে আমরা অলওয়েজ আর লিখতে পারি। তাহলে বলা যেতে পারে পাই ইজ ইকুয়াল টু আর সিটি বা সি আর টি। এই কে এর মানটা তাহলে আর এর মানের সমান হয়ে যায়। তাহলে এই সমীকরণটা যেহেতু কে আর আর একই হয়ে যাচ্ছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা সার্বজনীন যে গ্যাস সমীকরণ অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ সেখানেও ডিরাইভ করতে পারি। সেটা একটা করে দেখা যাক।
আগের সমীকরণ থেকে পেয়েছি পাই ইজ ইকুয়াল টু সি আর টি। সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, সেটা ইকুইভ্যালেন্ট টু কি এন বাই ভি। এন হচ্ছে নাম্বার অফ মোল, ভি হচ্ছে আয়তন। তাহলে সি এর জায়গায় আমি যদি এন বাই ভি পুট করি তাহলে এই সমীকরণটা দাঁড়াচ্ছে এই রকম। ভিটাকে যদি এদিকে নিয়ে যাই, পাই ভি ইজ ইকুয়াল টু এন আর টি, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ এর প্রায় সমান। এখান থেকে ভ্যান টপ বললেন যে তাহলে পাই আর পি এর মধ্যে একটা সম্পর্ক আছে। তিনি বললেন লঘু দ্রবণ তাহলে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। যদি দেখা যায় কোনো একটা লঘু দ্রবণের দ্রবীভূত দাবও তার পরিমাণটা, সেই পরিমাণ দ্রাবকে যদি একটা ওই দ্রবণের আয়তনের সমান আয়তন বিশিষ্ট কোনো পাত্রে গ্যাসীয় অবস্থায় রাখা যায় ওই সমউষ্ণতায়, তাহলে যে পরিমাণ চাপ সৃষ্টি করবে সেটা অভিস্রবণ চাপের সমান হবে। সেক্ষেত্রে বলা যায় পি পাই এর মতো, অর্থাৎ সে পাত্রের দেয়ালে যা চাপ সৃষ্টি করবে সেটা হচ্ছে অভিস্রবণ চাপের সমান হবে। এবার অসমোটিক প্রেশার থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি আমরা। ধরে নেওয়া হলো ডব্লু গ্রাম হচ্ছে দ্রাবের পরিমাণ, ডব্লু গ্রাম হলো দ্রাবের পরিমাণ। সেই দ্রাবের মলিকুলার ওয়েট হচ্ছে এম, এবং সেটা ভি লিটার দ্রবণে দ্রবীভূত আছে। ভি লিটার পরিমাণ দ্রাবতে দ্রবীভূত আছে, সৃষ্টি করেছে ভি লিটার দ্রবণ। তাহলে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা কত হবে? ডব্লু বাই এম ইন্টু ভি, ইহাই মোলার গাঢ়ত্ব, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু ডব্লু বাই এম ডট ভি। এবার যদি আমরা পুট করি পাই ইজ ইকুয়াল টু সি আর টি এই সমীকরণে, তাহলে দাঁড়াচ্ছে ডব্লু বাই এম ইন্টু ভি আর টি, যেখান থেকে এম হলো মলিকুলার ওয়েট। এই এম এর মানই আমরা নির্ণয় করব, অর্থাৎ এমটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে এম ইজ ইকুয়াল টু ডব্লু বাই পাই ভি আর টি। এখান থেকেই আমরা এই সমস্ত জিনিস যদি জানা থাকে মলিকুলার ওয়েটটা ইজিলি নির্ণয় করতে পারবো, যেখানে ডব্লু হলো কি দ্রাবের পরিমাণ, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, পাই হচ্ছে অসমোটিক প্রেশার, এবং দ্রবণের আয়তন হলো ভি। এখান থেকে আমরা কিন্তু সব কিছু নির্ণয় করতে পারবো। অসমোটিক প্রেশারের ক্ষেত্রেও ভ্যান টপের সূত্রের যে প্রযোজ্যতা সেটা কিন্তু যেরকম ছিল রাউল্টসের সূত্রের প্রযোজ্যতা এখানেও কিন্তু তাই আছে। কি কি? অতিরিক্ত লঘু দ্রবণ হতে হবে, দ্বিতীয় হচ্ছে অনুদ্বায়ী, অসংযোজিত এবং তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণ কিন্তু হতে হবে, না হলে কিন্তু এই সূত্র খাটবে না। দুটো ধরনের দ্রবণ, তাদের ভেতর যদি অভিস্রবণ চাপের তুলনা করি, তাদের মাঝখানে যদি অর্ধবৃত্ত পর্দা থাকে, দুটো দ্রবণ তাদের যদি অভিস্রবণ চাপ সমান হয় তাহলে তাদেরকে বলবো আইসোটনিক। অভিস্রবণ চাপ সমান হলে তাদের আইসোটনিক, তাদের ভেতরে দ্রাবের গাঢ়ত্ব কিন্তু সমান হবে। যদি দেখা যায় কোনো একটির অভিস্রবণ চাপ অপরটির তুলনায় কম, তখন তাকে বলে হাইপোটনিক। যেটা কম বেশির সাপেক্ষে সেটা হলো কি হাইপোটনিক। হাইপোটনিক দ্রবণের ক্ষেত্রে কিন্তু দ্রবণের দ্রাবের গাঢ়ত্ব কম হয়। হাইপারটনিক তাহলে কোনটা? হাইপারটনিক হচ্ছে দুটো দ্রবণ তাদের মধ্যে যার অভিস্রবণ চাপ বেশি হবে সেটা অন্যটার সাপেক্ষে হাইপারটনিক, অর্থাৎ বেশিটা কমের সাপেক্ষে হাইপারটনিক। যার অভিস্রবণ চাপ বেশি তারও কিন্তু দ্রাবের মোলার গাঢ়ত্ব কিন্তু পরিমাণে বেশি হবে। আমরা লবণের দ্রবণ আর লোহিত কণিকার সঙ্গে তুলনা করে এটা একটা উদাহরণ দিতে পারি। যদি দেখা যায় 0.84% লবণের দ্রবণ নেওয়া হয়, তার সাথে লোহিত কণিকার ভেতরের যে জলীয় অংশের অসমোটিক প্রেশার তাদের কিন্তু দুটো পরস্পরের সমান হয়, অর্থাৎ এই পরিমাণ লবণের সাথে লোহিত কণিকার সম্পর্ক কি আইসোটনিক। এই পরিমাণ দ্রবণে কিন্তু যদি লোহিত কণিকা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে স্বতঃস্ফূর্ত বিচরণ করবে। এটা হচ্ছে স্যালাইন ওয়াটারের গাঢ়ত্ব। কিন্তু যদি ডিস্টিল ওয়াটারের ভেতরে লোহিত কণিকা কিন্তু ছেড়ে দেওয়া হয় বা পাতিত জলের ভেতরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে লোহিত কণিকা কিন্তু আস্তে আস্তে স্ফীত হতে থাকবে, অর্থাৎ বাইরে থেকে জল লোহিত কণিকার ভেতরে প্রবেশ করবে এবং একটা সময় লোহিত কণিকা ফেটে যাবে। এটাকে বলা হচ্ছে হিমোলিসিস। এটা হচ্ছে তাহলে জলটা লোহিত কণিকার সাপেক্ষে কী হবে? হাইপোটনিক।
কিন্তু হাইপারটনিক কীরকম হবে, যদি দেখা যায় 4% NaCl দ্রবণ, 4% NaCl দ্রবণে লোহিত কণিকাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে দেখা যাবে লোহিত কণিকার ভেতরের থেকে জলীয় অংশ 4% দ্রবণে কিন্তু চলে আসবে। তখন বলা যেতে পারে এই 4% লবণ মানে নুনের দ্রবণ তাহলে লোহিত কণিকার সাপেক্ষে হাইপারটনিক, আর এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার অর্থাৎ পাতিত জল। তাহলে উদাহরণটা বোঝা গেল। একাধিক কোশ্চেন আছে ব্যাখ্যামূলক, যেমন গলায় সমস্যায় নুন জল দিয়ে গার্গেল করা হয় কেন? নুন জল দিয়ে গার্গেল করলে ভেতরে যে গলার অংশ যে অংশটা ফুলে গিয়েছে সেখান থেকে কিন্তু জল বেরিয়ে চলে এসে নুনের সঙ্গে মিশে যায়, তাহলে ফোলাটা কমে যায়। এইরকম অনেক কিছু উদাহরণ এখান থেকে বা ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে। এরপরে আসবে বিপরীত অভিশ্রবণ চাপ। বিপরীত অভিশ্রবণ চাপ হচ্ছে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে অসমোসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় তাকে বলা হচ্ছে অভিশ্রবণ চাপ। সর্বনিম্ন যে পরিমাণ, ওই পরিমাণের থেকে বেশি পরিমাণ যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি হবে, তার ফলাফল কি হতে পারে? ফলাফল হবে দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের দিকে হবে। অর্থাৎ এই দিকে যদি দ্রবণ থাকে আর এই দিকে যদি বিশুদ্ধ দ্রাবক থাকে, তাহলে যদি বেশি পরিমাণ চাপ, পাইয়ের থেকেও বেশি পরিমাণ চাপ যদি প্রয়োগ করা হয় এদিকে, তাহলে কি হবে, এই দিকে দ্রাবকটার প্রবাহ হবে। আমরা সংজ্ঞাটা যদি কাছ থেকে দেখি তাহলে এইরকম হবে, দ্রবণের উপর প্রযুক্ত চাপ অভিশ্রবণ চাপ অপেক্ষায় বেশি হলে দ্রাবকের প্রবাহ দ্রবণ থেকে বিশুদ্ধ দ্রাবকের অভিমুখে ঘটে, অর্থাৎ অভিশ্রবণজনিত প্রবাহের বিপরীত অভিমুখে। এই ঘটনাকে বলা হচ্ছে বিপরীত অভিশ্রবণ। এটা একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, বিপরীত অভিশ্রবণ। বিপরীত অভিশ্রবণের একটা প্রয়োগ, লবণযুক্ত জল থেকে আমরা লবণমুক্ত জল কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ সামুদ্রিক এলাকায় পানীয় জল প্রস্তুত করতে বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। এরপরে আমরা পড়ব অস্বাভাবিক সাংখ্যগত ধর্ম। আমরা দেখেছি যে সাংখ্যগত ধর্মগুলো দ্রাবের কণাগুলোর ওপর নির্ভর করে, অর্থাৎ দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি করলে তাহলে সংখ্যাগত ধর্ম বৃদ্ধি পায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা থিওরিটিক্যাল যে সংখ্যাগত মান পাচ্ছি, পরীক্ষার ক্ষেত্রে এক্সপেরিমেন্টালে দেখা যাচ্ছে থিওরির তুলনায় বেশি অথবা কম হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বেশি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কম হচ্ছে। এটা কিন্তু মূলত আমরা যদি প্রযোজ্যতার সীমারেখার বাইরে যাই তখনই দেখা যাচ্ছে। প্রযোজ্যতা সীমার বাইরে মানে কি, যদি আমি সংযোজিত অথবা তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের নিয়ে আলোচনা করি তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাই। এই ধরনের ঘটনাকে বলা হচ্ছে অস্বাভাবিক সাংখ্যগত ধর্ম। এগুলো মূলত দেখা যায় এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে। এই ধরনের যৌগ NaCl, KCl অথবা অ্যাসিটিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড, এদের যদি দ্রবণ নেওয়া হয় তাহলে তাদের থিওরিটিক্যাল যা সংখ্যাগত ধর্ম পাওয়া যাওয়ার কথা তার তুলনায় বেশি বা কম পাওয়া যায়। এদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, এদের ক্ষেত্রে তুলনামূলক কম পাওয়া যায়। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দ্রবণে দ্রাবের সংযোজন, অ্যাসিটিক অ্যাসিডে দেখা যায় অ্যাসিটিক অ্যাসিডের দুটো অণু নিজেদের ভেতরে হাইড্রোজেন বন্ডিং দ্বারা সংযোজিত হয়ে একটি অণুর মতো আচরণ করে। আবার এইখানে যদি বেঞ্জিন থাকে C6H5 বেঞ্জয়িক অ্যাসিড, তারাও কিন্তু দুটো অণু একটা অণুর মতো আচরণ করে। ফলে দুটো অণু একটা অণুর মতো আচরণ করার ফলে তাদের যে সংখ্যাগত মান যত হওয়ার কথা ছিল তার তুলনায় কম হয়। ফলে সেই সংখ্যাগত মান থেকে যখন আমরা মলিকুলার ওয়েট নির্বাচন করতে যাব, দেখা যাচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের যে মলিকুলার ওয়েট সেটা হওয়ার কথা ছিল 122, কিন্তু দেখা যাবে 122-এর পরিবর্তে হচ্ছে 244 হচ্ছে। আবার অ্যাসিটিক অ্যাসিডের 60, সেটার বদলে 120 হচ্ছে। হ্যাঁ, এই যে তফাৎটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে। দ্রবণে দ্রাবের বিয়োজনের ক্ষেত্রেই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখা যায়। যেমন ধরা গেল NaCl, এটা একটা অণু, কিন্তু এর দ্রবণে দেওয়ার সঙ্গে সঙ্গে Na+ এবং Cl- রূপী দুটি আলাদা আলাদা আয়ন সৃষ্টি করছে। ফলে এরা দুটো আলাদা আলাদা কণার মতো আচরণ করছে। ফলে সংখ্যাগত মান যা হওয়ার কথা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। আবার একাধিক আয়ন সৃষ্টি করবে এমন যদি নেওয়া হয় তাহলে 3 গুণ 4 গুণ, তাদের ক্ষেত্রেও সংখ্যাগত মান কিন্তু 3 গুণ 4 গুণ দেখা যাচ্ছে। সংখ্যাগত মানের ক্ষেত্রে দেখেছি সংখ্যাগত মান একটা ধ্রুবক ইনটু এই সমীকরণটা, যেখানে মলিকুলার ওয়েটের সঙ্গে সংখ্যাগত মানের সম্পর্ক কি, ΔTF'
রেসিপ্রোকাল এম, অর্থাৎ মলিকুলার ওয়েটের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি দেখা যায় এক্সপেরিমেন্টাল মানটা তাত্ত্বিক মানের তুলনায় কম হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, মলিকুলার ওয়েটটা যা পাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু বেশি হয়ে যাবে। আবার যখন দেখা যাচ্ছে যেহেতু রেসিপ্রোকাল সম্পর্ক, তাহলে এইটার মান যা পাওয়ার কথা ছিল তার থেকে যেই বেশি হয়ে যাবে, তখন মলিকুলার ওয়েটটা যা পাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু কম পাওয়া যাবে, যেটা এইগুলোর ক্ষেত্রে হচ্ছিল। এই ত্রুটি সংশোধন করার জন্য ভ্যান টফ একটি সংশোধনী যুক্ত করলেন এর সঙ্গে। ইহা ভ্যান টফ ফ্যাক্টর নামে পরিচিত। অর্থাৎ যদি তড়িৎ বিশ্লেষ্য দ্রাব নেওয়া হয়, তাহলে তার যা তাত্ত্বিক মান তার তুলনায় দেখা যাবে এক্সপেরিমেন্টাল মান অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সেই এক্সপেরিমেন্টাল মান তাহলে কিভাবে মূল সূত্রের সঙ্গে মেলাবে, সেই জন্য একটা সংশোধিত মান আই এখানে পুট করা হলো। তাহলে পাই ইজ ইকাল টু ICRT। আই হলো ভ্যান টফ ফ্যাক্টর। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণের পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ পাই স্টার এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপ পাই এর অনুপাতকে ভ্যান টফ ফ্যাক্টর বলে। তাহলে আই ইজ ইকুয়াল টু পাই স্টার বাই পাই, তাহলে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ বাই তাত্ত্বিক অভিস্রবণ চাপ, এটা হচ্ছে ভ্যান টফ ফ্যাক্টরের সংজ্ঞা। আমরা যদি এইগুলোকে এক্সপেরিমেন্টাল ধরি, অর্থাৎ অভিস্রবণ চাপ এক্সপেরিমেন্টাল পাই এবং বাষ্পচাপের অপেক্ষিক অবনমন এটাকে, এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন এটাকে, এবং টিএফকে যদি হিমাঙ্কের অবনমন ধরি, আর এদিকগুলোকে যদি থিওরিটিক্যাল ধরি, তাহলে এদের অনুপাতটা অলওয়েজ আই এর সঙ্গে সমান হবে। কীরকম সমান হবে? অর্থাৎ ওপরে থাকবে পরীক্ষালব্ধ আর নিচে থাকবে থিওরিটিক্যাল। ওপরে থাকবে বেশিটা আর নিচে থাকবে কমটা, যেহেতু এটা তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ধরা হচ্ছে, বেশি হবে। আবার যদি সংযোজিতর ক্ষেত্রে ধরা হয়, তাহলে ওপরেরগুলো হবে কম আর নিচেরগুলো হবে বেশি। তাহলে ভ্যান টফ ফ্যাক্টরের বিকল্পিত সংজ্ঞা তাহলে কি হলো? আই ইজ ইকুয়াল টু সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ওপরে থাকবে, নিচে থাকবে উক্ত সংখ্যাগত ধর্মের তাত্ত্বিক মান। ওপরে স্টারটা থাকবে, নিচে তাহলে এমনিটা থাকবে। এবার আমরা যদি এটাকে মূল সংখ্যায় নিয়ে যাই, তাহলে সংযোজন বা বিয়োজনের পর দ্রাবক কণার মোট মোল সংখ্যা বাই সংযোজন বা বিয়োজনের পূর্বে দ্রাবক কণার মোট মোল সংখ্যা। সংযোজন হলে তাহলে কি হবে? কম হবে মোল সংখ্যাটা, আর বিয়োজন হলে বেশি হবে। আর সংযোজন বা বিয়োজনের পূর্বে তাহলে কি হবে? স্বাভাবিকভাবে ওটার উল্টো হবে। সংযোজন হলে পরে হয়ে যাবে কম, বিয়োজন হয়ে গেলে পরে মোল সংখ্যা হয়ে যাবে বেশি। আমরা যেহেতু জানি যে এদের সঙ্গে সম্পর্ক কার, আণব ভরের সঙ্গে যে সম্পর্ক, সেখান থেকে যদি আসতে যাই, তাহলে আই ইজ ইকুয়াল টু দ্রাবের আণব ভরের তাত্ত্বিক মান বাই উক্ত দ্রবণের আণব ভরের পরীক্ষালব্ধ মান। এখানে একটা সমীকরণ থেকে আমরা পাচ্ছি। ডব্লু গ্রাম দ্রাবণ নেওয়া হয়, এক্সপেরিমেন্টাল দেখা যাচ্ছে আণব ভর এম ড্যাশ পাচ্ছি, থিওরিটিক্যাল ছিল হচ্ছে এম। তাহলে মূল সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি, ওপরে ডব্লু বাই এম ড্যাশ, যেহেতু ওপরে কি এক্সপেরিমেন্টাল আর নিচে ডব্লু বাই এম, তাহলে এটা উল্টে যাবে। উল্টে গেলে ওপরে যাচ্ছে এম বাই এম ড্যাশ, অর্থাৎ এই শেষের সমীকরণটা আসছে। অর্থাৎ তাত্ত্বিক মান কি, দ্রাবের আণব ভরের তাত্ত্বিক মান উপরে চলে যাচ্ছে, আর দ্রাবের আণব ভরের পরীক্ষালব্ধ মান এম ড্যাশটা নিচে। অন্য সবার ক্ষেত্রে কিন্তু পরীক্ষালব্ধ মানটা ওপরে ছিল, প্রত্যাশিত মানটা নিচে ছিল। এক্ষেত্রে এটার উল্টো। এখান থেকে প্রচুর পরিমাণে অঙ্ক আসে এবং এই সংক্রান্ত জিনিস আসে। এই আর একটা জিনিস এখান থেকে বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আলফা, অর্থাৎ বিয়োজন হার এবং সংযোজন হারের মান। যদি বিয়োজন হারের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু I-1 n-1, আর সংযোজন হারের ক্ষেত্রে যদি আমরা দেখি, আলফা ইজ ইকুয়াল টু I-1 বাই 1 - n-1। এটা হলো বিয়োজনের ক্ষেত্রে, না এটা সংযোজনের ক্ষেত্রে, সংযোজন, আর এটা হচ্ছে বিয়োজনের ক্ষেত্রে। এই এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ
কণা, অর্থাৎ ধরো NaCl ভেঙে তৈরি হচ্ছে কি Na প্লাস আর Cl মাইনাস, অর্থাৎ দুটো তৈরি হচ্ছে, এখানে হচ্ছে 2, n এর মান হলো এখানে 2। অনুরূপভাবে এইটা হচ্ছে সংযোজনের ফলে হচ্ছে। নিচেরটা যেমন হচ্ছে n সংখ্যক A যদি সংযোজিত হয়ে এই রকম তৈরি করে, তাহলে যতগুলো কণা সংযোজিত হচ্ছে সেটা হচ্ছে এইটা, আর এটা যতগুলো কণা উৎপন্ন হচ্ছে সেটা। এখান থেকে এবার একাধিক অঙ্ক আসে। আজ এই পর্যন্তই রইল।